লিপস্টিকের রাঙা দুটো পুরন্ত ঠোঁট ফাঁকা করে চেয়ে রইল তুষি। চোখে মুখে ধাঁধিয়ে যাওয়া বিস্ময় তার, কিছুটা অবিশ্বাস সাথে। স্বার্থ এলো কখন, ঢুকলো কখন বাড়িতে? মেয়েটার এই মুখ বনে চেয়ে থাকার মাঝেই গিটারটা পাশে নামিয়ে রাখলো স্বার্থ। বসা থেকে উঠে এলো পরপর। খালি বাড়িতে তার এক একটা পা ফেলার ঠক ঠক আওয়াজ তুষির হৃদস্পন্দন দ্বিগুণ বাড়িয়ে তুলল। গলা শুকালো, জলের অভাবে ভোগা তপ্ত মরণ ন্যায়। এলোমেলো হয়ে আসা চোখ দুটো তৎপর নামিয়ে নিল তুষি। ততক্ষণে মানুষটা এসে মুখোমুখি থেমেছে। পরনে কালো শার্ট, কালো প্যান্ট, আগাগোড়া মোড়ানো কালোর ভিড়ে স্বার্থর হলদে মুখটা সুতনু লাগছে খুব। কিন্তু তার মনোযোগ তো নিজের তরে নয়। সম্মুখে দাঁড়ানো সাজগোজার মেকআপে ফুটে ওঠা সুরূপার মুখশ্রীতে চেয়ে চেয়ে এক অতল নেশায় তলিয়ে গেল মানুষটা। এত সুন্দর লাগছিল তুষিকে। মেয়েটার গোটা চেহারায় চোখের মণি দুটো একবার ঘুরিয়ে আনলো স্বার্থ। তুষির আনচান করা বাড়ল এতে। সোজাসুজি না তাকালেও বুঝলো লোকটা ওকেই দেখছে। ডোক গিলে হাত দিয়ে নাকের ডগায় জমা ঘামের কণা মুছল এক ডলায়। স্বার্থ গভীর স্বরে ডাকলো সে সময়। তুষি। তুষির বুকের ধার চলকে ওঠে, তাকায় মুখ তুলে। স্বার্থ অনেক লম্বা হাওয়ায় ঘাড়টা একটু ঝুঁকিয়ে এনে থামলো ওর কপালের উপর। কণ্ঠস্বর খাদে নিয়ে বলল, আমি তোমায় কিছু বলতে চাই। তুষির কণ্ঠ কাঁপছিল, তিরতির করছিল চোখের পাতা। জিজ্ঞেস করলো, কি কি তুরন্ত দুই হাঁটু মুড়েই ওর সামনে বসে পড়ল স্বার্থ। চমকে গেল তুষি। এক পা পিছিয়ে যাওয়ায় পিঠটা লাগলো অ্যাকোরিয়ামের সাথে। স্বার্থ আজ রাগঢাক রাখলো না, না রাখলো নিজের কঠোরতা। সোজাসুজি বলল, আজ প্রথমবার কোনো পুলিশ অফিসার এক চোরের কাছে স্বেচ্ছায় সারেন্ডার হতে এসেছে। নিংড়ে দিতে এসেছে তার ভেতরের সবটুকু। বলতে এসেছে তার ব্যক্তিগত চোরকে। তুষি, আমি তোমাকে ভালোবাসি। তুষির অস্থির চোখ থমকায়, চমকায় আরেক চোট। স্বার্থ বলেই গেল, প্রতিটি মহাবিশ্বের প্রতিটি সম্ভাবনায়, প্রতিটি ব্যাখ্যার প্রতিটি লাইনে হাজার রূপে হাজারভাবে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার জীবনের উপন্যাসের সেই শেষ পাতা হও, যা পড়ার পর প্রত্যেকটা মানুষ সুখের নিঃশ্বাস নেয়। আমার জীবনের ধুলোমাখা ভাঙা পট্টায় সেই ফুল হও, যার স্নিগ্ধতায় পথের সৌন্দর্য বদলে যায়। আরও একবার সব ভুলে, সব ছেড়ে, সব নিষেধ মারিয়ে স্বার্থর জীবনের স্বার্থ হও। একটু থামলো স্বার্থ, বলল, আমি জানি তোমার প্রতি আমার অন্যায় আছে, অনেক ভুল আছে, কিন্তু সেসব অন্যায় জমিয়ে যদি একটা নদী হয়, আমার ভালোবাসা জমালে সমুদ্র হবে তুষি, যার কুল নেই, পার নেই, শুধু উত্তাল ঢেউ আছে, যারা তোমাকে আমার ভালোবাসায় ভাসিয়ে দিতে চায়। তুমি যাবে তুষি, আরেকবার নতুনভাবে নতুন করে আমার সাথে যাবে? তুষি চুপ করে চিবুক নুয়ে রাখলো। দুগালে চোখের জলটা টুপ করে পড়লো মুহূর্তে। নড়ল না মেয়েটা, কথাও বলল না। স্বার্থ নিজেই উঠে দাঁড়ালো, কাছে এসে দুগাল ছুঁয়ে বলল, এখনো এত অভিমান? মুখটা তুলতে চাইলে তুষি মাথা শক্ত করে রাখলো। ভ্রু কুচকে ফিরল স্বার্থ, শুধালো, কি হয়েছে বলো আমাকে। জবাব এলো না, বরং হাতের তালুতে তুষির চোখের জল পড়ল। স্বার্থ উদ্বেগ নিয়ে বলল, আমি সরি তো, সব কিছুর জন্য সরি। তোমাকে রাগের মাথায় যা যা বলেছি সেই জন্য সরি। যখন যা কিছু নিয়ে কষ্ট দিয়েছি সেজন্য সরি। সরি ফর এভরিথিং। তুষি তাকানোর বদলে গাল থেকে হাত সরিয়ে দিল ওর। স্বার্থ এমনি রকচটা মানুষ, এইটুকু অবজ্ঞাতেই মাথা চটে গেল। অমনি খ্যাক করে বলল, এখন কি তোমার পা ধরব? কথা বলছো না কেন? তুষি শক্ত চোখে চাইল, বলল, কি বলবো? বাড়ি ফাঁকা, কেউ নেই এই মুহূর্তে। আপনি সরি বলছেন, আমি কি বলবো এটা নিয়ে? স্বার্থর কপাল গুছিয়ে যায়। কি? আগে তো সরি বলেননি, এক ঘরে থেকেও বলেননি, তাহলে আজ কেন বলছেন? নিশ্চয়ই এতদিন যা চেয়েছেন তা পাওয়ার সুযোগ এসেছে বলে। তুষির চটাং চটাং কথা। স্বার্থ নিস্তব্ধ হয়ে বলল, তুমি আমাকে এমন ভাবো? না ভাবার কি আছে? আপনার মতো একজন পুলিশ অফিসার আমার মতো মূর্খ মেয়েটাকে হুট করে ভালোবেসে ফেললো? এত সহজ? নাকি আমায় ভুলিয়ে ভালিয়ে বিছানায় নিয়ে আর ফোন দিয়ে সব? স্বার্থর চেহারার রং বদলে গেল অমনি। এতক্ষণে শান্ত কোমল চোখগুলোই ধপ করে আগুন জ্বলে উঠল। কপালে শিরা দেখা গেল। প্রখর ক্ষুব্ধতায় চিবুক ফুটিয়ে
দুম করে লাথি মারল অ্যাকোরিয়াম রাখা টেবিলের পায়ায়। তুষির বুক কাঁপে, গুটিয়ে যায়। অ্যাকোরিয়াম কাঁপতে কাঁপতে পড়তে নিলে ধরফর করে আগলে ধরে দু হাতে। ততক্ষণে হনহন করে বেরিয়ে গেল স্বার্থ। একেবারে সদর দরজা পেরিয়ে চলে গেল বাইরে। তুষির সারা মুখে অন্ধকার নেমে এলো সহসা। জিভ কেটে নিজের মাথায় নিজেই চড় মারল। এই রে, বেশি বলে ফেলল। বিটকেলটা ওর এতটুকু কথা সহ্য করতে পারে না, নিজে যে কত কি শোনায়। রাগ ভাঙাতে এসে নিজেই রেগে গেল। এ মা, বাইরে তো বৃষ্টি পড়ছে, এর ভেতর যাচ্ছে কোথায় লোকটা? তুষি শাড়ির কুচি ধরে পিছু ছুটল অমনি। তবে স্বার্থর লম্বা পায়ের সাথে কুলোতে পারল না। তখনই সুইমিং পুলের লনে চলেই গেছে সে। বাইরে প্রচণ্ড বৃষ্টি তখন। ঝড়ো হাওয়ায় বড় বড় গাছের ডগা দুলছে। একটার ওপর এসে হেলে পড়ছে আরেকটা। তুষি উত্তেজনায় খেয়ালই করল না সারা বাড়ি অন্ধকার থাকলেও বাইরের উঠোন জোড়া ঝকঝকে আলো। ও ছুটল পায়ের গতি বাড়িয়ে। স্বার্থ সুইমিং পুলের পাড়ে থাকা বেঞ্চের উপর বসেছে। শ্বাস প্রশ্বাসের গতি দেখেই বোঝা গেল কি মারাত্মক চটেছে মানুষটা। তুষি ছাউনির তলে দাঁড়িয়ে যায়, হাত বাড়িয়ে ডাকে। শুনছেন? শুনুন না। স্বার্থ শুনল না, তাকালোও না। তুষি নিজেই আঁচলটা মাথার উপর ধরে দৌড়ে এলো। ভিজে গেল মুহূর্তেই। বেঞ্চের পাশে দাঁড়াতেই মুখ ফিরিয়ে নিল স্বার্থ। তুষি মিনমিন করে বলল, মানে ওগুলো আমার মনের কথা ছিল না, আমি আসলে মজা করছিলাম। চকিতে ফিরল স্বার্থ। তাজ্জব হয়ে বলল, মজা? কিন্তু আপনি তো উল্টো রেগে গেলেন, এত মাথা গরম। তারপর চোখ নুয়ে বলল, আমি একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আপনাকে খ্যাপাবো আর আপনি আমার কথা শুনে রেগে মেগে আবার আমায় আগের মতো উল্টাপাল্টা কথা শোনান কিনা, তাহলে বুঝতাম আপনি ভালো হননি। স্বার্থ আশ্চর্য চোখে চেয়ে রইল কিছু বল। তবদা খেয়ে গেছে। তুষি হাতের আঙ্গুল কসলাতে কসলাতে বলল, সরি। অমনি ঝট করে দাঁড়িয়ে গেল ও। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? তুষি কেঁপে উঠল, তাকালো বড় বড় চোখে। স্বার্থ বলল, তুমি আমার চরিত্র নিয়ে আঙুল তুলেছ, ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে ক্যারেক্টারলেস বলেছ। যেখানে আমি একটা প্রেম করিনি কখনো, কোনো বাজে রেকর্ড আমার নেই, স্টিল ভার্জিন একটা ছেলেকে তুমি প্রশ্নবিদ্ধ করে বলছো মজা। তুষি মহা বিপন্ন হয়ে বলল, ভার্জিন কি? যেটা আমি থাকতে চাচ্ছি না, কিন্তু তোমার জন্য হচ্ছে না। তুষির মুখ দেখে মনে হলো এর চেয়ে অপরাধ আর হয় না। ফের মাথা নুইয়ে বলল, সরি বললাম তো, আর করব না। ঘরে আসুন না, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মাথায় একটা বাজ পড়লে দুজনেই মরবো। স্বার্থ শক্ত গলায় বলল, যাব না। বললাম তো সরি। স্বার্থ ফুঁসছে। তুষি কাঁদো কাঁদো হয়। সরি তো। এভাবে না, কানে ধরো। হ্যাঁ? কান ধরে 3বার উঠবস করবে, প্রতিবার বলবে আই লাভ ইউ। তুষি আহামক বনে বলল, কি? মাথা খারাপ নাকি? বোকা পেয়েছেন? এটা মানে আমি জানি। সো হোয়াট, না বললে নেই। আমি আজকে বৃষ্টিতে ভিজব, কি এমন হবে? জ্বর আসবে, জ্বর থেকে টাইফয়েড হবে। তাছাড়া এমনিতে আমার ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তুষি বুঝলো ওকে ভয়ানকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। রাগ হলেও গাইগুই করতে পারল না। বউয়ের দরদি মন তো, যদি সত্যিই জটর বাঁধে। ফুঁসতে ফুঁসতে দোকানে হাত দিল, খিটমিট করে বলল। আল্লাহর গজব পড়বে আপনি যা শুরু করেছেন। তারপর তুষি বসলো। রাগের মাঝেও গাল লাল হয়ে গেল ওই কথা বলতে। চোখের পাতা এলোমেলো ঝাপটে এদিক ওদিক চেয়ে বলল। আই লাভ ইউ। উঠল আবার, বলল। আই লাভ ইউ। স্বার্থ পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। অন্যদিক চেয়ে বড্ড গাম্ভীর্য নিয়ে বলল। আরও একবার। তুষি মুখ ফুলিয়ে বসতে বসতে বলল। আই লাভ ইউ, হয়েছে শেষ। কান থেকে হাত নামায় ও। স্বার্থ চাইল এবার সোজাসুজি। তুষির শাড়ি ভিজে চকচক করছে। পাতলা কাপড় গায়ে লেগে গেছে পুরো। মসৃণ পেট, বুক বাঁকানো কোমর স্পষ্ট সব। আপাত মস্তক মেয়েটাকে চিলের নজরে দেখে ঢোকিল স্বার্থ। এক পা এগোলো, দূরত্ব কমালো কিছুটা। তবে এর বেশি এগোনোর আগেই তুষি উল্টো ঘুরে ছুটে ঢুকে গেল বাড়িতে। স্বার্থ বোকা বনে যায়, তবে থামে না আজ। এই চোর, শোনো, বলতে বলতে নিজেও ধাওয়া করে পেছনে। তুষি ভেবেছিল দাদির ঘরে ঢুকে দরজা আটকে দেবে, কিন্তু হঠাৎ পা জোড়া থামলো কোনো শব্দে। কেউ একজন খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এই বাড়ির শেষ ঘরটা থেকে আসছে সেই শব্দ, সাথে ডাকছে গলা ফাটিয়ে। আফা, ও আফা,
আফা গো, আমারে বাইর করেন আফা। তুষি ভড়কে গেল বিহ্বলতায়। আসমা, আসমা ডাকছে না, কিন্তু বাড়িঘর অন্ধকার, কোন দিকে যাবে ও? ঢুকেছে তো হাতড়ে হাতড়ে। টেবিলের ড্রয়ারে মোমবাতি থাকবে ভেবে তুষি আবার হাতানো শুরু করলো। তক্ষুনি আলোয় আলোয় ঘর ছেয়ে যায়। হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটা। সোজা হয়ে দাঁড়াতেই পাশ থেকে হাঁচির শব্দ এলো। একটু চমকে ফিরল তুষি। চোখ পড়ল স্বার্থর উপর। কিন্তু ওকে নিয়ে এখন তো ভাবার সময় নেই। আসমা দৌড় ধাক্কাতে একটুও বিশ্রাম নিচ্ছে না। ওকে আগে বের করতে হবে। তুষি সেই পথে ছুটল নিমিষে। ঘরের দরজা বাইরে থেকে লাগানো। তুষি মহা তাজ্জব হয়ে গেল। কে লাগালো এটা? ছিটকিনি টেনে সরাতেই ঘামে জবুথুবু আসমা বেরিয়ে এলো হন্তদন্ত ভঙ্গিতে। অমন হড়বড়িয়ে বলল, আফা, এই বাড়ির জিন আছে, জিনে আমারে আটকাই থুইছে। পরপর ওর চোখ গেল তুষির পেছনে। কাক ভেজা স্বার্থকে দেখেই সুর দিয়ে বলল, ও ভাইজান গো, আমনে গো বাড়ির দোষ আছে ভাইজান, আমারে আটকাই থুইছে রে। বলতে বলতে ভ্যা করে কেঁদে দিল আসমা। তুষি বিচলিত হয়ে বলল, আহা শান্ত হও, কি হয়েছিল? তুমি না ঘরে জানলা আটকাবে বলে গেলে, এখানে আটকা পড়লে কি করে? আসমা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি কি আটকা পড়ছি আফা? আমি তো কামে আইছিলাম, জানলা আটকাইতে আইছি না, হুট কইরা কেডা জানি দরজা টাইনা লাগাই দিছে। আমি দৌড় দিছি, পায়ে লাইগা টেবিলের উপরে দিয়া গিলাস পইড়া গেছে। আমি তো ডরে শেষ। দরজা ধাক্কাইতে গেছি, তখন আবার কারেন্ট চইলা গেছে। আসমা আবার ভ্যা করে উঠল। অথচ ঘাট ডলতে ডলতে মাথা নুয়ে গালের ভিতর জিভ ঠেলে হাসলো স্বার্থ। তুষি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, এত কিছু হয়ে গেল, আমায় ডাকুনি কেন? ডাকুম কেমনে আফা? আমি তো ডরে অজ্ঞান হইয়া গেছিলাম। বুঝছি, জিন মনে হয় আমারে আজকেই মাইরাই ফেলাইব। আমার তো অহনো বিয়ে শাদি কিছুই হইল না। উফো, এ বাড়িতে এসব নেই, ভয় পেও না। স্বার্থ মুখ খুলল এতক্ষণে। এক কদম এগিয়ে এসে বলল, কে বললো নেই? কতদিন এসেছো তুমি? প্যারানর্মাল কিছু থাকলেও থাকতে পারে। আসমা, এক কাজ করো, ঘরে গিয়ে ভালো করে দরজা আটকে ঘুমিয়ে যাও। কিছুতেই বের হবে না, কেউ ডাকলেও না। ভূত বিত্তে যাইব না ভাইজান? দোয়া পড়লে যাবে না। সত্য? আমি কি মিথ্যে বলবো? আসমা ঘাড় নাড়ল। আচ্ছা। ওড়নায় চোখ মুছতে মুছতে চলে গেল ও। তুষি কোমরে হাত দিয়ে তাকালো স্বার্থর দিকে। মেজাজ নিয়ে বলল, এটা নিশ্চয়ই আপনার কাজ, আপনি ওকে আটকে রেখেছিলেন তাই না? স্বার্থ কাঁধ উঁচিয়ে বলল। হতেও পারে। কথা শেষ করে আবার হাঁচি দিল ও। পটাপট 3টা হাঁচিতে ঘাবড়ে গেল তুষি। উদ্বিগ্ন হয়ে বলল, এমা, আপনার তো মনে হয় ঠান্ডা লেগে গেছে, বলেছিলাম না ভিজতে না ভিজতে। ভালো হয়েছে, সবসময় যে, চলুন তো এবার। স্বার্থর ফোনে কল এসেছে। ও আশ্রমে থাকায় ধরল তুষি। হ্যাঁ বাবা, কখন আসবে তোমরা? বাইরে তো খুব ঝড় হচ্ছে। সাইফুল বললেন, সেজন্যই ফোন করলাম, স্বার্থ বাড়ি গিয়েছে কিনা জানতে। শোনো মা, তোরা তো আসতে পারলি না, আর এই ঝড়ের মধ্যে নাসিরারা কেউ ছাড়তে চাইছে না আমাদের। বলছে অত দূরের পথ ঝড় বন্যা ডিঙিয়ে এত রাতে যাব, বিপদ আপদ হলে। ওদিকে তোরাও আবার একা। আমাদের চিন্তা করো না, আমরা তো বাড়িতেই আছি। ওনারা ঠিকই বলেছেন, রাস্তাঘাটের অবস্থা ভালো না, চারিদিকে যা সব ডাকাতি হচ্ছে, এত রাতে তো আর কেউ থাকবেও না। সত্যি যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। আচ্ছা, তাও অপেক্ষা করি, দেখি বৃষ্টিটা কমে কিনা। বাবার সাথে কথা বলার মাঝে চেঞ্জ করে বেরিয়ে এলো স্বার্থ। হাঁচি দিল আবার। নাক মুখ ডলতে ডলতে ধীরজ পায়ে হেঁটে এসে বসলো বিছানায়। তুষি চেয়ে দেখলো ওর সারা মুখ লাল হয়ে গেছে। গায়ের ফর্সা চামড়া ফ্যাকাশে লাগছে হালকা। তার মধ্যেই ফের হাঁচি দিল দুটো। চপল চিত্তে বেরিয়ে এলো তুষি। চিন্তিত সে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ লাগছে? একটু। পরপর নিচু চোখ দুটো তুলে চাইতেই আঁতকে উঠল মেয়েটা। এ কি চোখ এমন লাল হয়ে গেছে কেন? তুষি চট জলদি ওর কপালে হাত রাখলো। গরম তাপে আর্তনাদ করে বলল, আল্লাহ, জ্বর এসেছে, কি করি এখন? জলপটি দেব? ওষুধ, ওষুধটা? তুষি অস্থির হয়ে ড্রয়ার থেকে ওষুধের বাক্স বের করলো। জ্বরের ওষুধ কেনা চেনে, কিন্তু পাতা থেকে খুলতে গিয়েও বলল,
আপনি তো কিছুই খাননি তাই না? খালি পেটে তো ওষুধও দিতে পারবো না। আপনি আপনি একটু একটু শুয়ে থাকুন, আমি এক্ষুনি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। স্বার্থ কিছু বলতে চাইছিল কিন্তু শুনল না তুষি। ভেজা শাড়িটা এখনো ওর পরনেই, ওইভাবেই ছুটে গেল নিচে। তুষি রান্নাঘরে এলো। কি বানাবে এত অল্প সময়ে কিছু জানে না। ওর তো কোনো যোগ্যতাই নেই। মাথায় এলো স্যুপের কথা। এটা বানানো সহজ। তুষি স্যুপের প্যাকেট নেয়। ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে। প্যাকেটের গায়ে রন্ধন প্রণালীটা পড়তে গিয়ে ওর দাঁত খুলে যায়। তাও ব্যস্ত হাতে সব করার চেষ্টা করলো মেয়েটা। শাড়িটা কতবার কোমরে গুছলো, থাকছেই না, এত পিচ্ছিল। তুষি ছুরি নিয়েছে মাংস কাটবে বলে। আচমকা দুটো শক্ত তপ্ত হাত পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরল। তুষি চমকে উঠল বজ্রের ন্যায়। ঘুরে তাকানোর আগে ঘাড়ে নরম ঠোঁটজোড়া গুজে দিল স্বার্থ। কাঁধের মসৃণ ত্বকে চুমুক খেতে খেতে সেই নির্বাত স্পর্শ ঢুকলো চুলের ভাঁজে। তুষির ব্যস্ত হাত থেমে যায়। শরীর জমে আসে তুষারের মতো। স্বার্থ ঘাড় থেকে চুল সরিয়ে অন্য পাশে রাখলো। ব্লাউজের গলা বড় থাকায় বেরিয়ে এলো তুষির ফর্সা নগ্ন পিঠের হাড়। সেখানেও গভীরভাবে ঠোঁট রাখলো সে। পরপর ফিতেই হাত দিতে গেলেই চট করে ঘুরে গেল মেয়েটা। নিচু স্বরে বলল, কি করছেন? এখানে কেন এসেছেন? আপনাকে না বললাম শুয়ে থাকতে? স্বার্থর চেহারা পাংশুটে, চোখ লাল, জ্বর ঝেঁকেছে ভালোই, অথচ সব ছাপিয়ে গেল ওর চোখের নেশা। কামনার এক অদম্য জোয়ারে ফেপে উঠল সব। কথা ছাড়াই আচমকা তুষিকে সানসেটের গায়ে ঠেসে ধরল স্বার্থ। জোরে কয়েকটা বাসন নিচে পড়ে গেল। গলায় নাক ঘষতেই চোখ খিচে ওর কাঁধের শার্ট খামচে ধরল তুষি। কি উত্তপ্ত স্পর্শ এটা! তোরে যেন পুড়ে গেল তুষি। পরপর কানে এলো স্বার্থর জড়িয়ে যাওয়া গলার স্বর। সবুতো, তোমায় নিয়ে। তুষি নিঃশ্বাস ভারী, লজ্জায় ওষ্ঠাগত প্রাণ। খুব কষ্টে মানুষটাকে ঠেলে সরালো নিজের থেকে। ঢোক গিলে বলল, আপনার কি জ্বর কি বেড়েছে? স্বার্থ অমনি ওর ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরল। লাল চোখ রাঙিয়ে বলল, আজ কোনো কথা বলবে না তুষি। যাই হোক, চুপ থাকবে। কেন, কি হবে? স্বার্থ স্বীয় বৃদ্ধা আঙ্গুলটা ওর ঠোঁটে স্লাইড করলো। আরেক হাত নিঃসংকোচে ঢুকলো শাড়ির ভাঁজে। কোমর খিচে টেনে এনে শীর্ণ শরীর মেশালো বুকের সাথে। বলল ভনিতাহীন, যা আরো আগে হওয়ার কথা। তুষির হাত পা কাঁপছে, নেমে যাচ্ছে শ্বাস। লজ্জায় চোখ তোলা দুঃসহ। স্বার্থ এক আঙ্গুলে ওর নত চিবুক তুলে আনে। চোখটা বুঝে নেয় তুষি। নাকের ডগায় চুমু খায় স্বার্থ। হিস হিসে কণ্ঠ নামিয়ে বলে, তোমাকে একবার ছুঁলে নিজেকে আর আটকানো যায় না। তার উপরে শাড়ি পরেছ, ভেজা শরীরে ঘুরছো আমার সামনে। সো ইউ আর দ্য রিজন আই এম লুজিং মাই কন্ট্রোল টুনাইট। তুষির গলা বসে গেল। কোনো রকমে বলল, আপনার শরীর মনে হয় বেশি খারাপ। তখনই ঝট করে মেয়েটাকে দু হাতে তুলে ফেলল স্বার্থ। তুষির মাথা শুদ্ধ অবশ হয়ে যায়। হাত পা নাড়ানোর শক্তি হারায় সঙ্গে। নামতে বলবে না ছটফট করবে, বিকল মাথায় কিছু যেন এলো না। স্বার্থর সারা শরীর আগুনের মতো গরম। যে কেউ বুঝবে জ্বর এসেছে কতটা। অথচ দিব্যি একটা আস্ত মেয়ে মানুষ কোলে নিয়েই 22টা সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। ঢুকলো নিজের ঘরে। দরজাটা পা দিয়ে ঠেলতেই খট করে শব্দ হয়। সেই শব্দে যেন হুঁশ ফিরল তুষির। অমনি নড়েচড়ে উঠল মেয়েটা। অথচ ভালো করে তাকানোর আগেই ওর ভেজা শরীরটা উড়ে এসে আছড়ে পড়ল খাটে। একরকম ছুঁড়ে ফেলেছে স্বার্থ। মেয়েটার মুখ শুকিয়ে গেল। মানুষটার মনে কি আছে ভেবে। তুষি বসে বসে দু হাতের ভরে পিছিয়ে যেতে নেয়। অমনি ওর এক পায়ে হ্যাচকা টান মেরে শুয়ে দিল স্বার্থ। মাথা সহ শরীরখানা সপাটে বিছানায় লেপটে গেল তুষির। কিছু বোঝার আগেই ওই শীর্ণ দেহের উপর বলিষ্ঠ শরীরটা সমেত আধশোয়া হলো স্বার্থ। ওর দুই হাত নিয়ে ক্রস চেপে ধরল মাথার উপর। তুষি ছটফট করে বলল, এটা এটা তো কথা ছিল না। আপনি না বলেন কিছু। অনবরত নড়তে থাকা ঠোঁট জোড়া থামাতে ঝট করে নিজের ঠোঁট গুজে দিল স্বার্থ। চোখের মনি থমকে গেল তুষির। এক আদিম গভীর দম বন্ধকর চুমু শেষে মাথা তুলল স্বার্থ। একটু সুযোগ দিল মেয়েটাকে শ্বাস নেয়ার। তুষি হাঁপাচ্ছিল, তবে ধাতস্থ হতে পারল না। কিছু বলতে চায়, স্বার্থ চুমু খায় ফের।
তবে ছোটখাটো এটা। পরপর এক হাত দিয়ে ওর কপালের চুল গুছিয়ে দিতে দিতে বলল। এত কথা বলো কেন? তুষি হাঁ করতে গেল, ফের চুমু খেলো স্বার্থ। আজকের মতো থামিয়ে দিল ওর সব কথা। বেসামাল আফিম চোখে মিশিয়ে বলল। ইয়োর লিপস আর লাইক পয়জন। পৃথিবীর সব থেকে সুমিষ্ট বিষ এই ঠোঁট, আর আমি এক নিঃশ্বাসে রাজি এমন বিষ খেয়ে মরতে। তুষি হাঁ করে শুনল এইসব। আজ এক নতুন স্বার্থ চোখের সামনে, উন্মত্ত, অশান্ত আর অস্থির খুব, যে আজ ওকে পাওয়ার যুদ্ধে জিততে মরিয়া। স্বার্থ বরফ ছুরির মতো ঠান্ডা চোখটা মেলে চেয়ে রইল 2 সেকেন্ড, তারপর আর থামল না। উদ্ভ্রান্তের ন্যায় ফের ঠোঁট বসালো ঘাড়ের বাজে, ভয়ানক দাঁতের প্রহারে যন্ত্রণায় চোখ বুঝে নিল তুষি। কার্নিশ ছুঁয়ে এক ছটা জল বেয়ে নেমে বালিশে গিয়ে লাগলো। স্বার্থর হাবভাবে মনে হলো কদিনের ক্ষুধার্ত বাঘ সদ্য হরিণ শিকার করেছে। তুষি হাত পা ছেড়ে দিল এবার। গুঙ্গিয়ে উঠল আস্তে, কানে এলো মাদক মেশানো শিশিরের স্বর। আমি আজ ঝড় হব। কষ্ট হলো একটু সামলে নিও তুষি। স্বার্থ বুকের উপর থেকে শাড়ির আঁচলটা এক থাবায় সরিয়ে আনতেই মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল তুষির। বুঝে নিল ধরা দেওয়ার সময় এসেছে আজ। ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। মানুষটার ছোঁয়া বাড়ছে, খসখসে অবাধ্য হাত চলে যাচ্ছে নিষিদ্ধ কোনো স্থানে। দাঁতের প্রহার পড়ছে বারবার। বুকের সেই তিলটা অবধি দগ্ধ হলো তাপে। লোমকূপগুলোও নিস্তার পেল না। এই স্পর্শ যেন মরণঘাতী অস্ত্র। দম আটকে মরছিল তুষি, অথচ ভালোবাসার তৃষ্ণায় ওকেও আজ সাই মেলাতে হলো। ভেসে যেতে হলো স্বার্থর অদম্য অসভ্য আদরের সাথে। এতগুলো দিনের সব মলমালিন্য ধুয়ে মুছে সাফ হওয়ার সঙ্গে এই প্রথমবার দুটো শরীরী ভাষা একে অন্যতে মিশে গেল আজ। নেশায় নেশায় মাতাল হয়ে পড়ল দুজন। তুষির ভিতরের মেয়েলি উত্তালতা ঠিকরে এলো বাইরে। সারা ঘরময় তারা ফিসফিস করে বলল। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। রাত 3:26। নাসিরদের বাড়ি এখন ঘুমন্তপুরীর সমান। বসত ভর্তি লোকজন। সৈয়দ পরিবারের সকলেই তো আজ রয়ে গেছেন এখানে। ঝড় বৃষ্টি থেমেছে আনুমানিক রাত 2টোর দিকে, তাই আর তাদের ফিরে যাওয়া হয়নি। ঘুমানোর বেলায় ইউষার সিট পড়েছে আইরিনের কামরায়। এ নিয়ে অবশ্য আইরিনের অসুবিধে কিছু নেই। তুষির সাথে সম্পর্ক আদায় কাজকলাই হলেও ইউষার সাথে শুরু থেকেই ভালো। ঘরের দরজা এখন বন্ধ, কোথাও কোনো আলো নেই। বৃষ্টি না থাকলেও রাস্তায় তখনও চপচপ করছে ড্রেনের জল। বরফের মতো ঠান্ডা বাতাস বইছে বাইরে। আইরিন ঘুমোচ্ছে, সারা ঘরে ওর ভারী নিঃশ্বাসের আওয়াজ। কিন্তু ঘুম নেই ইউষার। এমন নিকষ কালো ভুতুরে রাতেও চুপ করে জানালার পাশে বসে আছে সে। অন্যমনস্ক উদাস নয়নজোড়া থাই গ্লাস ভেদ করে পড়ে আছে বাইরে। ইউষা ভাবনায় ভূত। কি ভাবছিল? হয়তো ওর প্রিয় অয়ন ভাইয়ের কথাই। কিন্তু সেই ভাবনাই যে শুধুই বিষাদ। এখানে কোনো আনন্দ নেই, তৃপ্তি নেই, কেবল আর কেবল বুক ভরা বিদঘুটে বিরহ ছাড়া। দেখতে দেখতে ইউষার চোখ ফেটে গাল ছুঁয়ে একটা তপ্তধারা নেমে গেল গলায়। ইউষা মোছার ব্যস্ততা দেখালো না, বরং মাথা ঠেকালো বন্ধ জানালার সাথে। জীবনের নাম যদি আফসোস হয়, আফসোসের আরেক নাম ভালোবাসা। এখানে সবচেয়ে আশ্চর্য রকম আফসোস হচ্ছে। কপি কেন ভালোবাসলাম, কাকে ভালোবাসলাম, কিভাবে বাসলাম, আর এরপরের আফসোস এখন ভুলবো কি করে? আবার নিজেকে আগের মতো করব কি করে? নিজের এই ব্যর্থ প্রেমে দগ্ধ হৃদয়টাকে সারাবো কি করে? ইউষা মরণ শ্বাস ফেলল। আজ অয়ন যেভাবে বেরিয়ে গেল, একবারও ফিরল না, তাকালো না, কথাও বলল না। তাতেই যেন পরিষ্কার বোঝা যায় মানুষটা ওকে অবজ্ঞার যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কোনোদিন ওদের সম্পর্ক আগের মতো হবে না। এর চেয়ে অয়ন ভাই এসব না জানলেই ভালো হতো। এখন ইউষা নিজের মনের রাশ টানবে কি করে? একবার ভেঙে গুড়িয়ে গেলে ওঠা যত কঠিন, পরের বার ভেঙে গেলে উঠে আসা ততটাই অসম্ভব জীবনে। একজন আমাকে নিজের অজান্তেই ভালোবাসে না, এই কথা মেনে নেওয়া যায়। কিন্তু সে সব জেনে শুনেও আমাকে ভালোবাসলো না, এটা মানা তো দূর, ভাবতে গেলেও অবজ্ঞার প্রহারে শরীর ছিন্ন হয়ে যায়।
রাতের নিস্তব্ধ বাতাস ছুঁয়ে ফোনে হঠাৎ ক্রিং করে শব্দ ভেসে উঠল। ইউষার ধ্যান ছুটল সহসা। তাকালো পাশ ফিরে। টেবিলে রাখা ফোনটার স্ক্রিন জ্বলছে। উপরে ভেসে আছে মেসেজ। ঘুমোসনি? ইউষা কিছুক্ষণ থমকে চেয়ে রইল ওই লেখার দিকে। পরপর ধরফর করে হাতে তুলল ফোনটা। অয়ন ভাই মেসেজ পাঠিয়েছে। অয়ন ভাই? প্রথম দফায় ওর যেন বিশ্বাসই হলো না। কেন হলো না? হয়তো এখন সম্পর্কটা এমন দোলাচল অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে। ইউষা ব্যস্ত হাতে কিছু লিখে পাঠাইতে চেয়েছিল। জিজ্ঞেস করতে চাইল মানুষটার ব্যাপারে, কিন্তু হাতের আঙ্গুলগুলো সঙ্গ দিতে নারাজ। উত্তালতায় ঠকঠক করে কাঁপছিল ওরা। ওইভাবে কি থেকে কোথায় লেগে কল চলে গেল ইউষা জিভ কাঠে। ক্রস তো লাইন কাটতে চেয়েও পারল না। পূর্বেই রিসিভ করলো অয়ন। ট্রেনের ঝকঝক শব্দের সঙ্গে তার শান্ত স্বর ছুটে এলো সাথে। বলো ঈশা। ইউষা চোখ বুঝে নেয়। কান থেকে নামিয়ে এনে বুকের সাথে চেপে ধরে ফোনটা। শ্বাস টানে দুপল। আবার কানে ধরে শুধায়। অয়ন ভাই, এখনো ট্রেনে তুমি? হ্যাঁ, সকালে পৌঁছাবো। ইউষা মৃদু কণ্ঠে বলল। তুমি কি করে বুঝলে আমি ঘুমোইনি? জানি না, মনে হচ্ছিল। ইউষার একটু সুখ লাগলো এতে। অয়ন ভাই আন্দাজ করছেন ওকে নিয়ে। যাক, তাহলে অন্তত একবার হলেও ভাবছিল ওকে। জিজ্ঞেস করলো, কবে ফিরবে তুমি? পরশু। তারপরে এক ছটা নীরবতা। ইউষা জিভে ঠোঁট ভেজায়। কি বলবে বুঝতে পারে না। অয়ন ভাইও তো বলছে না কিছু। শেষমেশ ডাকলো আবার। অয়ন ভাই, সঙ্গে সঙ্গে উত্তর এলো। বল। তুমি কি আমার ওপর রেগে আছো? কেন? না মানে, কাল থেকে কথা বলছিলে না। বুঝতে পারছিলাম না কি বলবো। সত্যি? রাগ করে থাকলে বলতে পারো। অয়ন হাসলো বোধহয়। বলল, রাগের কি আছে? কাউকে ভালোবাসা কি অপরাধ? আমি ভেবেছি তুমি বোধহয় সব জানার পর। অয়ন কথা কেড়ে নিল। আমি অমন নই, অমন হতেই চাই না। প্রত্যেক মানুষের একটা মন আছে, মনের নিজস্বতা আছে, সেই মনের সিদ্ধান্ত আছে। কিন্তু এমন মন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোই আবার অন্যের মন বুঝতে চায় না। অন্যের বেলায় সবাই কেমন বিচারক হয়ে ওঠে। ওরা ঠিক করে দিতে চায় আমরা কাকে ভালোবাসবো, কাকে বাসবো না। ওরা বলবে, প্রশ্ন তুলবে, বিচার করবে, ও কেন অমুখের ভালোবাসলো, কেন তমুখে ভালোবাসলো না। আসলে এই ধরনের কথা যারা বলে, হয় ওরা কখনোই ভালোবাসেনি, না হয় ওরা ভালোবাসতেই জানে না। ভালোবাসা নিজের ইচ্ছেতে হয় না। আমি চাইলে যেমন কেউ কাউকে ভালোবাসতে পারবে না, তেমনি আমাকেও কেউ ভালোবাসুক সেটা আটকাতেও পারবো না। ভালোবাসার অনুমতি খেলা ব্যাস হয়ে যায়। যেমন আমার হয়েছিল তুষির প্রতি, আর তোর হলো আমার প্রতি। ইউষার চোখ টলমল করে উঠল। অয়ন দীর্ঘশ্বাস ফেলল এই পাশে। তার কণ্ঠ ঠান্ডা সাবলীল, অথচ যেন বিশদ বেদনা মিশে। হঠাৎ বলল, ইনস্টায় আইরিনের ছবি দেখলাম। বিয়েতে তো সবার যাওয়ার কথা হয়েছে, তুষি আর ভাইয়া কেন নেই? ইউষা জানতো এই প্রশ্নটাও শুনবে। উত্তর দিল বিলম্বহীন। ভাইয়া ব্যস্ত ছিল, বলেছিল দেরি হবে। তুসিও ভাইয়াকে ছাড়া আসতে চায়নি বলে ওকে রেখে এসেছিলাম। কিন্তু আমরা যখন রাস্তায়, তখন বৃষ্টি শুরু হলো, তাই বৃষ্টির মধ্যে ওরা আর আসতে পারেনি। পারেনি বলতে তোরা কি বাড়ি ফিরিসনি? না, আমরা সবাই আইরিন আপুদের এখানে। অয়নের কণ্ঠ নিস্তেজ হয়ে এলো। ওরা তাহলে বাড়িতে একা? হুম। ও পাশে আবারও থমথমে নীরবতা নামলো। অয়নের মুখে ঘুটঘুটে অন্ধকারটা কি বুঝে ফেলল ইউষা। কেমন রয়ে শয়ে শুধালো, তোমার খারাপ লাগছে অয়ন ভাই? কেন? তুসির কথা ভেবে? যদি বলি হ্যাঁ, কষ্ট পাবি না? না। কেন পাবি না? ইউষা কাষ্ঠ হেসে বলল, একই জায়গায় বারবার ক্ষত হলে জায়গাটা পচে যায়, তাই না? পচা জায়গায় কি নতুন করে রক্ত ঝরে বলো? অয়নের চোখ মুখ থমকে গেল। ঢোক গিলে বলল, আমি না জেনেই তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। না। ইউষা, হুম। কেন আগে বলিসনি? ইউষার কণ্ঠ ধরে এলো। বললে কি হতো? হয়তো তোকেই ভালোবাসতাম। ইউষার বুকে কামড় পড়ল।
ফুপিয়ে ওঠা কান্নার তোর আটকাতে মুখ চেপে ধরল সে। অয়ন ওই কান্না শুনতে পারল না, হাঁসফাঁস করে লাইন কেটে দিল। ব্যস্ত হাতে ট্রেনের জানালা টেনে তুলল উপরে। কিছুক্ষণ শ্বাস নিল মুক্ত বাতাসে। ট্রেন যাচ্ছে কোনো জঙ্গল পেরিয়ে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অয়ন কিভাবে যেন দেখছিল। ইউষা কাঁদছে, যে হাহাকারে জর্জরিত হয়ে মরে গেছে ও, তাতে এখন নতুন করে মরছে মেয়েটাও। ভোরের আলো এখনো ফোটেনি, আজান দিয়েছে মাত্র। সব নিশ্চুপ। স্বার্থর ঘুমটা ছুটে গেল তখনই। চোখ মেলে চাইল ও, সোজাসুজি মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটা দেখে একবার তাকালো চারিপাশে। একটা নিত্য নৈমিত্তিক সকাল নিয়ে তো আর অত মাথা ঘামানোর কিছু নেই। স্বার্থ উঠে বসতে গেল, চমকে উঠল তখনই। মেঝেতে পড়ে থাকা কাপড়গুলো দেখে চোখ গুটিয়ে গেল অল্প। চকিতে পাশ ফিরল স্বার্থ। টুসি মরার মতো পড়ে আছে, ফর্সা গায়ে একটা সুতা অবধি নেই। স্বার্থর মাথা ফাঁকা হয়ে যায়। তাড়াহুড়ো করে কম্বল দিয়ে ঢেকে দেয় ওকে। কপাল কুঁচকে চোখের পাতা ঝাপটানোর পরপরই ঠোঁট কামড়ে হাসল ছেলেটা। বুঝতে পারল কাল কত কি ঘটে গেছে। ঘাড় ডলতে ডলতে হাসিটা বাড়ল স্বার্থর। হঠাৎ সতর্ক চোখে চাইল তুষির দিকে। কোনোভাবে মেয়েটাকে জোর করেনি তো? সম্মতিতে হয়েছিল এসব? স্বার্থর চিন্তা হলো, যদি জোর করে, চোরটা যা তেরা। ওর জিভে ঠোঁট ভিজিয়ে এগিয়ে এলো একটু। তুষির কানের কাছে ঠোঁট নামিয়ে আস্তে করে ডাকলো, তুষি,